A smart man once said, "You cannot be wish and be in love at the same time." গানে পুরোপুরি মানে না থাকলেও এই লাইনের মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে আহনাফ। সত্যি তার বুদ্ধি লোপ পেয়েছে, না হলে নীলিমা যার সাথে তার আধা কাজকলা তাকে সে সাহায্য করতে বলে। আর মেয়েটাও কেমন, সাথে করে একবারে উকিলটাকেই নিয়ে এসেছে। কি আর করার, বাঘের খাঁচায় একবার যখন এসেই পড়েছে, নিজের কাজ হাসিল না করে যাবে না। আধা ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করেছি, আর আপনি এসে 10 মিনিট ধরে চুপচাপ বসে আছেন। কিছু তো বলুন। তাছাড়া আমি অন্ধ মানুষের চেহারা দেখে বুঝতে পারবো সেই উপায়ও নেই। নীলিমার খোঁচাটা বুঝতে পেরেও চুপচাপ হজম করে আহনাফ বলে, আসলে একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে ড্যাড ডেকেছিল, তাই দেরি হয়ে গেছে। আর সরি, আমি ওভাবে অত কিছু ভেবে বলিনি। সাদাব, ইয়ার সরি, মাফ করে দে না রে। সাদাব কোনো কথাই বলল না, কিন্তু নীলিমা বলে, চরিত্রহীনকে চরিত্রহীন বলা যদি দোষ হয়, তবে অন্ধকে অন্ধ বলা দোষের কিছু না। আমি আপনার চরিত্র নিয়ে অনেক কিছু বলেছি, একবার নয় অসংখ্যবার আপনাকে চরিত্রহীন লম্পট বলেছি। সেগুলো যদি মেনে নিতে পারেন, তবে আমাকে অন্ধ বলাটা মেনে নিতে হবে। কি সাদাব, তাই তো? সাদাবের তীব্র অনিচ্ছা সত্ত্বেও সে এখানে বসে আছে। তার উপর নীলিমার খোঁচা মারা কথা আর অযাচিত যুক্তি সহ্য করছে আধা ঘন্টা যাবৎ। যতই সে বলুক সে আহনাফকে মাফ করতে পারবে না, ততই নীলিমা জেদ করে বলে অন্য কোনো কারণ নয়, বরং তাকে অন্ধ বলেছে সেটা নিয়ে রাগ না করতে, মাফ করে দিতে। সে এই জেদি মেয়েটাকে কিভাবে বোঝাবে? অন্য কোনো কিছুতে তার কিছু যায় আসে না। তার কাছে শত অপরাধের মাফ আছে, কিন্তু তার প্রাণ ভ্রমরাকে নিয়ে কেউ কিছু বলবে, সে তা বরদাস্ত করবে না। সেজন্য সেও নীলিমার কথার বাঁকা জবাব দেয়। তুমি বলেছো যখন, তাই হবে হয়তো। সাদাব প্লিজ। বিরক্ত হয়ে সাদাব বলে, শোনো নীলিমা, তুমি আসতে বলেছো, এসেছি, ব্যাস, এর বেশি আর কিছু না। পরিস্থিতি বেসামাল হয়ে যাচ্ছে দেখে আহনাফ সাদাবের হাত ধরে বলে, ভাই মাফ করে দে না, গড প্রমিস কোনোদিন নীলিমা ভাবিকে নিয়ে কিছু বলবো না। আহনাফের কথা শুনে সাদাব আর নীলিমা দুজনেই মুখ হা হয়ে গেল। সাদাব নিজের হাতে চিমটি কেটে দেখে সে স্বপ্ন দেখছে না তো। কি বললি তুই? আরেকবার বল। আহনাফ নিজের বলা কথাটি পুনরায় বলতেই নীলিমা আটকে ওঠে। মিস্টার মির্জা, আমি আপনার ভাবি কবে হলাম? বারে, আপনি আমার ভাইয়ের হবু বউ, আর ভাইয়ের বউকে ভাবি বলতেই হয় নাকি? আমার আলাপালা ভাইটারে ছেঁকা দেওয়ার ইচ্ছে আছে? আহনাফের এসব কথা শুনে নীলিমার মুখটা অসহায় হয়ে গেল, আর সাদাব বহু কষ্টে নিজের হাসি চাপিয়ে রাখে। ছোটবেলা থেকেই ছেলেটা এমন, মানুষকে বশ করার মন্ত্র জানে। কেউ তার উপর রাগ করে থাকতেই পারে না, কোনো না কোনো ভাবে সামনের মানুষের রাগ ভাঙিয়ে দেয়। হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না, যা, মাফ করে দিলাম, কিন্তু এবারই শেষ। আহনাফ সাদাবের দিকে তাকিয়ে বোকা একটা হাসি দিয়ে বলে, তাহলে এবার হেল্প কর। আহিয়ান নিজের রুমে প্রবেশ করে, সরাসরি ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আবার ডিভানের বসে পড়ে অফিসের ফাইলপত্র নিয়ে। তখন ফ্লোরা বেলকনি হতে নিজের পার্সিয়ান সাদা বিড়ালটাকে কোলে করে ভেতরে আসে। বিড়ালটা আহিয়ানকে দেখেই ফ্লোরার কোল থেকে নেমে দৌড়ে তার কোলে যায়। ফ্লোরা একটু জোর করে আহিয়ানের কাছ থেকে বিড়ালটাকে নেয়। অবুঝ প্রাণীটা শুধু ছটফট করতে থাকে ছাড়া পাবার জন্য। হয়তো সেও বুঝতে পারছে না কি হলো এদের। যারা একে অপরের সাথে আঠার মতো লেগে থাকতো, কেন আজ তাদের মধ্যে এত দূরত্ব? আহিয়ান ভ্রুক্ষেপহীনভাবে নিজের কাজ করতে থাকে। ফ্লোরা বিছানায় বসে রেগে বলতে থাকে, কুট্টুস, তুই আজকাল বড্ড অভদ্র হয়ে গেছিস। কতবার বলবো, যা তার কোলে চড়বি না। এরপর এমন করলে এত দূরে রেখে আসবো যে আর কোনো দিন বাসায় আসতে পারবি না, নিজের ভাইকেও দেখতেও পারবি না। একটু পর আবার কুটুসের গায়ে হাত বোলায়। জানিস, আজকাল দুষ্টুটা একটু বেশি লাথি দেয়, দেখবি এই যে এইখানে। বলে পেটের ওপরে বিড়ালের একটা পাঞ্জা রাখে আর চোখে আহিয়ানের দিকে তাকায়।
কিন্তু আহিয়ানকে নিজের কাজে মগ্ন থাকতে দেখে শুধু দুফোঁটা অশ্রু ঝরায় আর নিজেকে ধিক্কার জানায় এই পাষাণ মানুষটাকে ভালোবাসার জন্য। সুজনা খান একটা 40 লক্ষ টাকা চেক নিয়ে আসে আব্বাস মির্জার কাছে সই করার জন্য। চেক সই করতে করতে বলে, আবার কেন? গতকালই তো 25 লাখ টাকা নিল। সো হোয়াট? আপনি কি হিসাব চাইছেন মিস্টার মির্জা? আব্বাস মির্জা কিছু বলবে তার আগে সুজনা খান আবার বলে, চাইলেও আমি দিতে বাধ্য নই। মনে হচ্ছে আমাদের বিষয়ে কন্ডিশনটা এত বছর পর আবারও মনে করিয়ে দিতে হবে। আপনার আর আমার বিয়ের গিভ অ্যান্ড টেক। আপনার ওয়েট ফলো হবার পরিবর্তে আমার জীবনটা সকল চাহিদা পূরণ করবেন। আহত স্বরে আব্বাস মির্জা বলে, আমাদের বিয়েটা কি এত বছর শুধু এই কন্ডিশনের জন্যই টিকে আছে? আর কিছু কি নেই? চেকটা হাতে নিয়ে সুজনা বলে, আছে তো আপনার দেওয়া সেই প্রতি মুহূর্তের যন্ত্রণা। আব্বাস মির্জা তার হাতটা চেপে ধরে বলে, আমি যদি আমার ভুল শুধরে নেই আর তাকে মুক্ত দেই। তাচ্ছিল্যের সাথে সুজনা বলে, মিস্টার মির্জা, আপনি যা করছেন তাকে গুনহা বলে, ভুল না। আর গুনাহ শোধরানো যায় না। আর তার মুক্তি আল্লাহ যেদিন রেখেছে সেদিনই হবে। আপনি চাইলেও হবে না, আর চাইলেও হবে। এরপর আব্বাস মির্জাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে যায়। আব্বাস মির্জা সেদিকে তাকিয়ে বলে, এই মহিলা এখনও আগের মতো আছে, ভাঙবে তবুও মচকাবে না। আজকাল খুব বেশি বুলি ফুটছে, এত বছরের ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি কথা বলে সমাধান করতে পারবো, কিন্তু না, কিছুই হলো না। আমার খুব জলদি কিছু একটা করতে হবে, না হলে পরে পস্তাতে হবে। এখন মনে হয়েছে আমি যন্ত্রণা দেই। যদি কখনো সুজনা খানের কিছু হয় তাহলে আমাকে নির্বংশ করে ছাড়বে। নারীর প্রতিশোধ খুব ভয়ঙ্কর। চাকচিক্যময় আর বিলাসবহুল মির্জা বাড়িতে যখন মৌরিনের দম বন্ধ হওয়ার উপক্রম, তখনই গোধূলির সময় সপ্তম আকাশে আচমকাই ঘন কালো মেঘ ছেয়ে যায়। আকাশ ভেঙে বৃষ্টি নামে। প্রকৃতির সাথে সকল মলিনতা ভুলে নতুন ঋতুর আগমনীতে নেচে ওঠে। মরিনও নিজে বিষাদ কমাতে বেলকনিতে চলে যায়। নীল শাড়ির আঁচল চুইয়ে পড়া প্রতিটি বৃষ্টিকণা যেন তার দুঃখ ধুইয়ে দিতে চায়। তার অশ্রুর সাথে বৃষ্টির পানি মিলেমিশে একাকার হয়ে যায়। মরিনের এই দুঃখ বিলাসে বাধা পড়ে একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাতের স্পর্শে। লোমশ হাত দুটি তার চিকন ফর্সা কোমরটাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। মাত্র একদিনের বিবাহিত জীবন হলেও মরিন বুঝে যায় এটা তার স্বামী। আহনাফ পেছন থেকে মরিনের কাছে আসে মৃদু কণ্ঠে বলে, ভালোবাসি বউ। আহনাফের এই সহজ আর স্বল্প শব্দ স্বীকারোক্তিতে মরিনের মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে যায়। সে আবেশে চোখ বন্ধ করে নেয়। আহনাফ তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, আমার অতীত মাফ করে দাও আর তোমার অতীতের সব বিষাদ ভুলে যাও। আজ এই বৃষ্টিতে সকল পুরাতন ধুয়ে যাক। এরপর আহনাফ মরিনের কপালে চুমু দিয়ে একটু দূরে সরে হাত বাড়িয়ে পড়ে। তোমার ভালোবাসার শিকলে বাধা পড়তে চাই, নতুন করে বাঁচতে চাই। বলো, বিশ্বাস করে কি আমার হাতটা ধরবে? মস্তিষ্কের একরাশ দ্বিধা থাকলেও মরিনের মনে আহনাফের কথাগুলো বেশ প্রভাব ফেলে। সে তার নিজের অবচেতনেই আহনাফের দিকে হাত বাড়িয়ে দেয়। পরম আবেশে আহনাফ মরিনকে বুকে টেনে নেয়। কিছু সময় বৃষ্টি বিলাসের পর তারা ভেতরে যায়। 2 ঘন্টা পূর্বে হোটেল রেডিসন। আহিয়ান অনেকক্ষণ যাবৎ অনুরোধ করে যাচ্ছে। শেষ পর্যন্ত সাদাব বা নীলিমা কারো মন না গলাতে পেরে কেঁদে দেয় আর বলতে থাকে, প্লিজ ভাবি, হেল্প মি। সাদাব আর নীলিমা অবাক হয়। একটা পুরুষ কতটা অনুতাপে কান্না করে তারা সেটা বুঝতে পারে। নীলিমা একটু জোর গলায় বলে, মিস্টার মির্জা শান্ত হন। আহনাফ কান্না না থামিয়ে বলে, পারছি না। জীবন অনেক অন্যায় করেছি, কিন্তু কখনো কোনো নিষ্পাপকে কষ্ট দেইনি। কিন্তু আজ এমন একজনের সাথে অন্যায় করেছি যে কিনা শুধু নিষ্পাপই না, আমার ভালোবাসাও। আমি বুঝতে পারছি না কি করে তার ক্ষত বিক্ষত হৃদয়টা ঠিক করব। সাদাব দুজনের কথার মধ্যে কথা বলে ওঠে। ভালোবেসে। কান্না থামিয়ে অস্পষ্ট সুরে আহনাফ বলে, কি? তুই ঠিক শুনেছিস, ভালোবেসে। নিজের স্ত্রীর মন জেতার একমাত্র কৌশল তাকে ভালোবাসা। এটা নীলিমা আমার 2 বছর আগে বলেছিল, আর আমি আয়ান ভাইকে। নীলিমা মৃদু সুরে বলে, সাদাব ঠিক বলেছে। বছর কানেক আগেও আমার কাছে এসে বলে
তার বড় ভাই আহিয়ান মির্জা নাকি নিজের স্ত্রী ফ্লোরার প্রেমে পড়েছে, কিন্তু বিয়ের শুরুতে করা স্ত্রীর প্রতি অবহেলা আজ তাদের মধ্যে দূরত্বের কারণ। আহিয়ান মির্জা সব ঠিক করতে চাইলেও তার স্ত্রী তাকে মাপ না করে দূরে সরিয়ে রেখেছে। এখন করণীয় কি? তখন আমি বলেছিলাম, তোমার ভাইকে বলো নিজের বউকে ভালোবাসতে, এতটা ভালোবাসা দিতে যাতে সে চাইলেও আর কোনো দিনই তাদের বিষাদময় অতীত মনে করতে না পারে। এরপর সাদাবের মুখে শুনেছিলাম সব ঠিক হয়েছিল। কিছুদিন পর তাদের ভালোবাসার চিহ্ন হিসাবে নতুন একটি প্রাণ পৃথিবীতে আসবে। আমাকে প্রায় প্রতিদিনই তাদের ভালোবাসার আর মিষ্টি খুনসুটির গল্প শোনাতো। আমারও তাদের গল্প শুনতে ভালোই লাগতো। খুব আনন্দ হতো এটা ভেবে একটা মেয়ে ভালোবেসে খারাপ চরিত্রের একটা মানুষকে ভালো করে দিয়েছে। কিন্তু হঠাৎ সাদাব তাদের কথা বলা বন্ধ করে দেয়। কারণটা আজও বলেনি। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ বলার মতো কিছু ছিল না। আয়হান মির্জা বিশ্বাসে মর্যাদা রাখতে পারেনি, ফ্লোরা ভাবিকে ঠকিয়েছে। মানে ভাবির প্রেগনেন্সির 2 মাস অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু নীলিমা জানতে চায়। কিন্তু কি? সাদাব আহনাফকে বলে। তুই বল না। আহনাফ ভয় পেয়ে ঢোক গিলে বলে। নো। চোখ পাকিয়ে সাদাব বলে। আই ইনোচিস্ট। আহনাফ নিরুপায় হয়ে ধীরে ধীরে বলতে শুরু করে। ভাবির প্রেগনেন্সির সেকেন্ড মান্থে তার মা বাবা জার্মানিতে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। খবর পেয়ে ব্রো আর ভাবির সাথে আমি আর সাদাব জার্মানি যাই। কিন্তু আহনাফের গলা দিয়ে আর শব্দ বের হয় না দেখে সাদাব প্রায় চিৎকার দিয়ে বলে। কি হলো বল, এখন মুখে কুল পেটেছিস কেন? বল, কিভাবে সদ্য মা বাবা মরা একটা মেয়েকে সামলানোর বদলে তোর বুড়ো সেখানকার এক কলগালের সাথে হোটেল রুমে আপত্তিকর অবস্থা ধরা পড়ে? আটকে ওঠে নীলিমা। কী সব বলছো এসব? মাথা নাড়িয়ে সায় দেয় সাদাব বলে। সত্যি বলছি। আমরা চেপে গেলেও ভাবির কানে ঠিকই খবর পৌঁছে যায়। ইউ নো হোয়াট ইজ দ্য স্যাডেস্ট পার্ট? যখন ভাবি তাকে কনফ্রন্ট করে তখন সে কি জবাব দেয়? সে নাকি সব নাটক করেছে একটা বাচ্চার জন্য। বিয়ের পর বাচ্চার কথা বললে ভাবির সাপ মানা করেছিল, কারণ যে সম্পর্কটাই ঠিক নেই সেখানে একটা নিষ্পাপ প্রাণ নিয়ে আসার কোনো মানি নেই। তাই সে আমার সাহায্য নিয়ে এসব করেছে। তাছাড়া সে নাকি কখনই পরনারীর সঙ্গ ছাড়ে নাই। বিশ্বাস কর নীলিমা, তখন ফ্লোরা ভাবির দিকে তাকিয়ে আমার ইচ্ছে করছিল হয় নিজে মরে যাই, না হয় ওই আহিয়ান মির্জাকে খুন করে। নীলিমা কি বলবে ভেবে পায় না, তবুও সে আহনাফকে প্রশ্ন করে। একটা প্রেগনেন্ট মেয়ে মা বাবা হারিয়ে স্বামীকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেই স্বামী তাকে ধোঁকা দিল। এর চেয়ে কষ্টের ব্যাপার জীবনে আর কিছুই নেই। আপনি আমার বোনের সাথে এমন কিছু করবেন না তো? বল, মনে এমন কিছু থাকলে বলে দেয়। অসহায় ভঙ্গিতে আহনাফ বলে। তোর আমাকে দেখে কি তাই মনে হয়? সাদাব তাচ্ছিল্যের সাথে বলে। তোর ভাইকে দেখেও মনে হয়নি, কিন্তু বাদ দে। শোন, একটা কথা স্পষ্ট বলে দেই, আমি জানি মির্জা বাড়িতে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে বেড ফেলো আর বাচ্চার জন্মে মেশিন ছাড়া আর কিছুই ভাবে না। আজ তোকে বিশ্বাস করছি যে তুই এই চিন্তাধারার বাইরে গেছিস, কিন্তু তুইও যদি আইহান মির্জার মতো করিস তবে তোকে আমি নিজে হাতে খুন করব। এভাবে কিছু সময় টুকটাক কথা বলে বিদায় বেলা আহনাফ নীলিমাকে বলে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলুন। আহিয়ান ব্রো আর ফ্লোরা ভাবির ব্যাপারটা মৌরিনকে বলবেন না? কেন? ও হয়তো আমাকে বিশ্বাস করতে পারবে না, ভাববে হয়তো আমিও ব্রোর মতো মিথ্যা ভালোবাসার নাটক করছি। গৃহ গলায় নীলিমা বলে। ঠিক আছে, বলবো না, কিন্তু আপনিও মাথায় রাখবেন, নারীর হৃদয় বড্ড কোমল, একটু ভালোবাসতেই গলে যায়। কারণ নারীদের যদি সামান্য ভালোবাসা সব ভুলে বা যেত আর তাদের মধ্যে ক্ষমা করার গুণ না থাকতো, তবে পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত। বুঝেছি। নীলিমা আবার বলে। মিস্টার মির্জা, আরেকটা কথা, অতীত সবারই থাকে। নারী অতীতের সব ক্ষমা করে দেয়, কিন্তু তাকে কথা দিয়ে আবার নতুন করে একই অন্যায় করলে সে ক্ষমা করে না। কারণ নারী কোমল হৃদয়, সব সহ্য করতে পারলেও বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। ফলাফল হয় নিজে ধ্বংস হয়ে যায় অথবা সব কিছু ধ্বংস করে দেয়। তাই ভুলেও নিজের ভাইয়ের মতন হবেন না।
আহানাফ নীলিমার কথায় মাথা নাড়িয়ে সাই দিয়ে বোঝায় সে বুঝতে পেরেছে, তারপর বের হয়ে যায়। বাড়ি ফিরে নীল শাড়িতে নিজের প্রিয়সীকে ভিজতে দেখে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, দ্রুত পায়ে এগিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। স্বামীর সাথে বৃষ্টি বিলাস করে ঘরে এসে ভেজা শাড়িটা পাল্টে নিতে আলমারি খোলে অন্য একটা শাড়ি বের করতে, কিন্তু তার মুখটা বিরক্তিতে ভরে যায় আর মনেই বলে ওঠে, সবগুলো শাড়িই নীল কেন? কিন্তু আহনাফ কথাটা শুনে ফেলে। এরপর একটু এগিয়ে আবার পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি জানতে চাও তোমার কাবার্ডের সবগুলো শাড়ি নীল কেন? মাথা নাড়িয়ে সায় দেয় মৌরি। তার আগে বলো আমি তোমাকে প্রথম কোথায় দেখেছি? নীলিমা আর সাদাবের কাছ থেকে ইতিপূর্বে মরিন শুনেছে যে আহনাফ তাকে সাদাবের জন্মদিনের পার্টিতে রেস্টুরেন্টে দেখেছিল, তাই সে ঝটপট উত্তর দিল। সাদাব ভাইয়ের বার্থডেতে? আহনাফ তার পিঠ থেকে ভেজা চুলগুলো সরিয়ে আস্তে আস্তে ঠোঁট দিয়ে স্পর্শ করতে করতে বলে, হলো না? বৃষ্টির ঠান্ডা আর আহনাফের ভালোবাসার পর দুটো মিলিয়ে মরিনের দেহ মনে কম্পন শুরু হয়। আহনাফ মরিনের অবস্থা দেখে তাকে ছেড়ে দেয়, তারপর পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলে, কোন এক বর্ষায় নীল শাড়িতে এক ষোড়শীর প্রেমে পড়েছিলাম। আহনাফের ফোনে ছবিটার দিকে তাকিয়ে মরিন অবাক হয়ে যায়, কারণ ছবিটা তারই। ছবিতে এক গুচ্ছ কদম হাতে নীল শাড়ি পরে সে বৃষ্টিতে ভিজছে। তার মনে পড়ে সে এসএসসি কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা নিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি নামে। সময় কম ছিল, রিকশায় পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই স্কুলের দিকে রওনা হয়। কিন্তু বৃষ্টির বেগ অত্যাধিক বাড়লে একটা যাত্রী ছাউনিতে দাঁড়ায়। সেখানকারই ছবি এটা। আর কদমগুলো তার বাসার সামনে একটা গাছ থেকে ছোট ভাইকে দিয়ে পাড়িয়েছিল বান্ধবীদের জন্য। কিন্তু আহনাফের কাছে সেই দিনের ছবি কি করে এলো সে ভেবে পাচ্ছে না। আমি তুলেছি ছবিটা, সুন্দর না? আপনি কিভাবে? মানে আমি বুঝতে পারছি না। আহনাফ অতীতের কথা মনে করে বলতে থাকে, সেদিন ড্যাডের সাথে একটা ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে এক বাড়ি থেকে বের হয়ে যাই। তখনই হঠাৎ বৃষ্টিতে রাস্তায় জ্যামে আটকা পড়ি। তখনই ছাউনিতে তোমাকে দেখতে পাই। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের প্রথম দেখাতেই আমাদের মনে অদ্ভুত একটা টান সৃষ্টি হয়। আমারও তোমাকে দেখে তাই হয়েছিল। এক মুহূর্তে সময় থমকে গিয়েছিল। জানো সেই মুহূর্তে আমার কি মনে হয়েছিল? আগ্রহ নিয়ে মরিন জিজ্ঞেস করে। কি? মুচকি হেসে আহনাফ বলে, আই ফাউন্ড হার। এই সেই মেয়ে যার জন্য আমি সব করতে পারি, আমার প্রাণ ভোমরা। কিন্তু আমার অগোছালো জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি, তাই তখন তোমাকে চলে যেতে দিয়েছিলাম। তবে মনে মনে প্রমিস করেছিলাম যদি আবার কখনো তোমাকে নীল শাড়িতে দেখি তবে তোমাকে আমার বউ বানিয়ে ছাড়বো। আর বিয়ের পর তুমি সবসময় নীল শাড়ি পরবে। বিশ্বাস করো, সেই দিনের পর তুমি আমার অস্তিত্বে মিশে গেছো। যাকেই ওই ইনসিডেন্ট বলেছি সেই বলেছে এটা জাস্ট অ্যাট্রাকশন। আমার এক ইউরোপিয়ান ফ্রেন্ড তো আমাকে বলেই দিয়েছিল আমার মধ্যে নাকি জং ধরে গেছে, তাই এমন হচ্ছে। আমার উচিত সুন্দরী কোনো মেয়ে দেখে তার সাথে সময় কাটানো, তাহলেই নাকি তোমাকে ভুলে যাব। সময় কাটানো তো দূর, ওই দিনের পর অন্য কোনো মেয়েকে দেখলেই বিরক্ত লাগতো। তবুও কখনো তোমাকে খোঁজার চেষ্টা করিনি, কারণ ভয় হতো যদি বেশি ভালোবাসতে গিয়ে যদি তোমাকে কষ্ট দিয়ে ফেলি। তারপর 2 বছর পর সাদাবের বার্থডেতে তোমাকে দেখে আর নিজেকে সামলাতে পারিনি, কারণ তুমি আবারও সেই নীল শাড়ি পরেছিলে। মরিন বাকরুদ্ধ হয়ে যায়। এমন ভালোবাসা সে শুধু নাটক সিনেমাতেই দেখতো। তার কল্পনার বাইরে কেউ তাকে গত 2 বছর ধরে এত ভালোবেসে গেছে, আর সেই মানুষকে সে ঠকাচ্ছে। এটা কি ঠিক? গভীর রাতে আহিয়ান নিজের ঘরে আসে। এসে দেখে ফ্লোরা গভীর ঘুমে আচ্ছন্ন। আজকাল বাচ্চার অতিরিক্ত নাড়াচাড়া আর হরমোনাল চেঞ্জের জন্য ফ্লোরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। সেটা আহিয়ান ডক্টরের কাছ থেকে কিছুদিন আগেই শুনেছে। সে ধীর পায়ে ফ্লোরার দিকে এগিয়ে যায়, তারপর উঁচু পেটের মধ্যে হাত দিয়ে ফিসফিস করে বলে, হেই জুনিয়র, হাউ আর ইউ ডুইং? ডাক্তার বলল তোমার মা অতিরিক্ত স্ট্রেস নিচ্ছে, তার প্রভাব তোমার উপর পড়ছে। সরি সোনা, বাবা তোমার মাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, বাবা সব ঠিক করে দিবে। তোমার আর তোমার মায়ের কোনো ক্ষতি আমি হতে দিব না।
খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করব। আজ আহনাফের বিয়ের প্রায় 1.5 মাস হতে চলল। নীলিমা সাদাবের বিয়েটা অনেকটা সাদামাটা ভাবেই করে। কারোই বাবা মা নেই, তাই ঝামেলাও নেই। এক প্রকার রেজিস্ট্রি ম্যারেজ করে নতুন বউ নিয়ে মির্জা বাড়িতে ওঠে সাদাব। আব্বাস মির্জা ভাগ্নেকে ভালো মন্দ কিছুই বলে না, কারণ সাদাব বরাবরই তার অবাধ্য। তাকে ভয় দেখিয়েও লাভ হয় না, শুধুমাত্র ছোট বোনের স্মৃতি, তাই তাকে আগলে রাখা। আজকে রাতেই নিজের স্বামীকে মন থেকে আপন করে নিল মৌরিন। সেদিন রাতে আহনাফ নিজের ভালোবাসার কথা বললেও নিজের অতীত নিয়ে মৌরিনের মনে একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু দিনের পর দিন তার প্রতি আহনাফের পাগলামি দেখে সকল দ্বিধা কেটে যায়। দুই জোড়া নবদম্পতির ভালোবাসার মধ্য দিয়ে মির্জা বাড়িতে বসন্তের আগমন ঘটে। সেই সময়টা আরো মধুর হয়ে যায় যখন আহিয়ান আর ফ্লোরার হাত ধরে মির্জা বাড়ির পরবর্তী প্রজন্ম দুনিয়ায় আসে। নীলিমা আর সাদাব নতুন অতিথি আসার সুসংবাদ দেয়। ভালো সময় চোখের পলক কেটে যায়। তেমন মির্জা বাড়ির বসন্তটাও ধীরে ধীরে শেষ হতে শুরু করে। এক অজানা কালবৈশাখী সব লন্ডভন্ড করে দিতে সবার অলক্ষ্যে প্রস্তুত হতে থাকে। আহনাফকে একদিন আব্বাস মির্জা ডেকে পাঠায়। আব্বাস মির্জা আহনাফকে বলে, আহিয়ানের পর এখন তোমার পালা। কিসের পালা? বাবা হওয়ার যথেষ্ট বয়স হয়েছে তোমার। আহনাফ হেসে বলে, কাম অন ড্যাড, তুমি টিপিক্যাল বাবাদের মতো আচরণ করছো। সময় হলেই হবে। তাছাড়া বেবি হওয়াটা আমাদের হাতে নেই। আমরা তো চেষ্টা করছি। এইভাবে হবে না। শোন, আজকে যখন সাদা বউকে নিয়ে হসপিটালে যাবে, তখন তুমি তোমার বউকে সাথে নিয়ে যাবে। আমি ডক্টর ইয়াসমিনকে ফোন দিয়ে বলবো তোমাদের দুজনের একটা চেক আপ দরকার। মাথা নাড়িয়ে সাই দিয়ে আহনাফ বের হয়ে যায়। এখন কিছু বলে লাভ নেই, তাছাড়া বাবা ভুল তো কিছু বলেনি। ইদানিং আহিয়ানের ছেলেটার সাথে যখন মরিন খেলা করে, তখন আহনাফ বুঝতে পারে সে কতটা বাচ্চা পছন্দ করে। কিন্তু আল্লাহ না দিলে সেই বা কি করবে? তার চেয়ে চেক আপ হয়ে যাক, কোন সমস্যা বের হলে চিকিৎসা নেওয়া যাবে। নীলিমা, সাদা আবার মৌরিন আহনাফ বিকেলে হাসপাতালে গেল। কিন্তু সমস্যা বাধায় মৌরিন। সে কোনোভাবেই চেক আপে রাজি হচ্ছিল না। একসময় নীলিমা আর আহনাফের জোর জবরদস্তিতে সে অপরাগ হয়ে যায়। যেহেতু হাসপাতালটা নিজের, তাই রিপোর্টগুলো সাথে সাথে হাতে চলে আসে। নীলিমার রিপোর্ট দেখে ডাক্তার বলে, বাচ্চা ম্যাচিউর হয়ে গেছে, প্রস্তুত থাকতে, যে কোনো সময় পেইন উঠতে পারে। এরপর আর মরিনের রিপোর্ট দেখেই তার মুখ অন্ধকার হয়ে যায়। একদিকে মরিন ভয়ে ভয়ে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, অন্যদিকে আহনাফ জিজ্ঞেস করে, কোনো সমস্যা ডাক্তার? হ্যাঁ মিস্টার মির্জা, কীভাবে বলবো বুঝতে পারছি না। আপনার স্ত্রী কি আপনাকে কিছুই বলেনি? কি বলবে? মরিনের ভয়টা ক্রমশ বাড়তে থাকে। এই যে ওনার বাচ্চার থলে নেই, কোনো কারণে দুটো থলির অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। উনি কখনোই মা হতে পারবেন না। আহনাফ কিছু বলার আগেই নীলিমা চেঁচিয়ে বলে, কি যা তা বলছেন? আমার বোনের অপারেশন হলো আর আমি জানি না? ম্যাডাম প্লিজ, আপনি এভাবে উত্তেজিত হবেন না, আপনার বাচ্চার ক্ষতি হবে। আমি তো তাই বলেছি যা রিপোর্টে লেখা। নীলিমা রেগে বলে, রিপোর্টে ভুল আছে, ভালো করে চেক করুন। আপনি কিসের ডাক্তার? একটা রিপোর্ট পড়তে জানেন না? আহনাফও তাল দেয়। দেখুন, চাইলে আপনারা অন্য কোথাও দেখাতে পারেন, তবে তাতে সত্য বলতে যাবে না। তাছাড়া আপনার পেশেন্টকে কিছু জিজ্ঞেস করুন না, তিনি কেন কিছু বলছেন না। সবার হুঁশ এলো, সত্যিই তো এত কিছুর মধ্যে মরিন কেন চুপ? কিন্তু নীলিমা বলতে থাকে, আপনার আজবি গুজবি কথা শুনে আমার বোন স্তব্ধ হয়ে গেছে। ডাক্তারের কথাটা গায়ে লাগলো। তিনি দেশের সবচেয়ে নামকরা গাইনেকোলজিস্টদের মধ্যে একজন, তাই তিনি সরাসরি মরিনকে বলে, তাই নাকি মিসেস মির্জা? আপনি বলুন না, আমি আজগুবি কথা বলছি। মরিন তখনও চুপ, কিন্তু আহনাফ রেগে বলে, ওর কিছু বলতে হবে না, চলো এখান থেকে। তারা বের হতে নিলে ডাক্তার আবার বলে, চলে যান, কিন্তু মনে রাখবেন সত্য কোনোদিন চাপা থাকে না। ব্যাস এই একটা কথাই মরিনের বিবেককে নাড়িয়ে দেয়। সে দাঁড়িয়ে পড়ে, অস্ফুট স্বরে বলে, ওনার সব কথা সত্যি। সবাই আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে যায়, কিন্তু মরিন থেমে থাকে না, কারণ সে জানে আজ যদি না বলে তবে আর কখনোই বলতে পারবে না। আমার মা বাবা ছাড়া আর কেউ জানে না এটা অ্যাক্সিডেন্ট, যা কেড়ে নেয় নীলিমা আপুর দৃষ্টিশক্তি, মা বাবা আর আমার মা হওয়ার ক্ষমতা। নীলিমা চিৎকার করে বলে, তুই মিথ্যা বলছিস। যদি এমন কিছুই হয় তবে আমি কেন জানি না?
কারণ তুমি 1 মাস হাসপাতালে ছিলে, তাছাড়া মা চায়নি তুমি কিছু জানো। এরপর ধীর পায়ে আহনাফের সামনে গিয়ে বলে, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে কসম দিয়েছিল। আহনাফ কারোর সাথে কোনো কথা বলে না, কাউকে সাথে না নিয়ে বের হয়ে যায়। এদিকে মরিন কাঁদতে থাকে। সাদাব এত কিছুতে নীরব দর্শক হলো, এবার সে কথা বলে। মরিনের মাথায় হাত রেখে বলে, কেঁদো না, পাগলটা তোমাকে খুব বেশি ভালোবাসে, তাই ভাবতেই পারে না যে তুমি তার কাছে কোনো কিছু লুকাবে। নীলিমাও সান্ত্বনা দেয়। তুই কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। আর কে বলেছে তুই মা হতে পারবি না? শোন, আমি অন্ধ মানুষ, বাচ্চার দেখাশোনা ঠিকভাবে করতে পারবো না। বরং তুই আমার বাচ্চাটাকে বড় করিস, দেখবি সেই তোকে মা ডাকবে। হাসপাতাল থেকে তারা ফিরে দেখে আহনাফ বাড়ি ফিরেনি। অন্যদিকে ডাক্তার ইয়াসমিন আব্বাস মির্জাকে সব জানিয়ে দেয়। ফলে সবার সামনে আহনাফের দ্বিতীয় বিয়ের ঘোষণা দেয়। অনেকদিন কেটে যায়, আহনাফ বাড়ি ফিরে আসে না, এমনকি মরিনের ফোনও ধরে না। একদিন রাতে নীলিমার পেইন শুরু হয়। সাদাব নীলিমাকে নিয়ে হাসপাতালে যাবার পথে অ্যাক্সিডেন্ট করে। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। খবর শুনে সবাই হাসপাতালে উপস্থিত হয়, এমনকি আহনাফও। সাদাব কোমায় চলে যায় আর নীলিমা একটা মেয়ের জন্ম হয়। একটা নার্স এসে মৌরিন আর আহনাফকে নীলিমার কেবিনে ডেকে নিয়ে যায়। অক্সিজেন মাস্কের ভেতর থেকে অনেক কষ্টে বলে, ও আজ থেকে তোর মেয়ে। মিস্টার মির্জা নিজের স্ত্রী সন্তানকে আগলে রাখবেন, আপনার চারদিকে শত্রু। বাস এতটুকুই বলি, সে মারা যায়। আহনাফ আর মরিন বাচ্চাটাকে নিজের বলে মেনে নেয়, বাড়ি নিয়ে আসে। কিন্তু আব্বাস মির্জা অস্পষ্ট জানিয়ে দেয় তিনি বাচ্চাকে কখনোই মেনে নেবে না। যখন আহনাফ দ্বিতীয় বিয়ে করবে, আশ্চর্যজনকভাবে আহনাফ খুব সহজেই রাজি হয়ে যায়। ঘটনা বর্তমান। বাচ্চার কান্নার শব্দে মরিন নিজের কান্না থামিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। মেয়ের কান্না থামাতে থামাতে বলে, তোর জন্য আমি সব করতে পারি, তুই ভাবিস না, আমি সব সামলে নিব।